চলবে। বাড়িওয়ালা। সাদিয়া শওকত বাবলি। পর্ব 2। তবুও সায়ানের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করল, আমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আপনার সহ্য কেন হয় না? আর কেনই বা আমার থেকে দূরত্ব আপনার মন মেনে নিতে চায় না? শয়নের তিশার চোখে চোখ রাখল, মৃদু কণ্ঠে বলল, তুমি বোঝো না আমি কেন আমার থেকে তোমার দূরত্ব মেনে নিতে পারি না, কেন অন্য ছেলেদের সাথে কথা বললে সহ্য করতে পারি না। তিশা না জানার ভান ধরল, কণ্ঠে ধ্বনি তুলে বলল, আমি কিচ্ছু জানি না, আপনি বলুন। সায়নও উত্তর দিল না তিশার কথার। নিজের ডান হাতটা বাড়িয়ে সে হাত রাখল তিশার কাটা ওষ্ঠে। কিছুটা ব্যগ্র কণ্ঠে বলল, ঈষৎ কতখানি কেটে গেছে? তিশা সব প্রশ্ন ভুলে গেল মুহূর্তেই। ফুঁসে উঠল মেয়েটা, এই এতখানি কেটে গেছে কার জন্য? এই ব্যাটার জন্যই তো। এখন আবার এসেছে ঢং দেখাতে। তিশা নিজের ওষ্ঠ থেকে শয়নের হাত সরিয়ে দিল। ঝাঝালো কণ্ঠে বলল, ঢং করতে হবে না, সামনে থেকে সরুন তো। নিজে কামড়ে নিজে ঠোঁট থেকে রক্ত বের করে দিয়েছে, এখন আবার আদিক্ষেতা। যত্ত সব অসভ্য লোক। কথাটা বলেই গটগট করে সিঁড়ি নেমে গেল তিশা। সায়ন হতাশ হল। অবশ্যই সে ক্রোধের বশে যে কাজ করেছে তা নিন্দনীয়। কিভাবে মেয়েটার ওষ্ঠ থেকে রক্ত বের করে দিয়েছে। করুণ হল সায়ানের দৃষ্টি, সে দৃষ্টি দ্বারাই সে চেয়ে রইল তিশার চলে যাওয়ার পানে। 14। তিশা ছাদ থেকে এক ছুটে নিজেদের বাসায় চলে এলো। সকলের অগোচরে ওড়না দ্বারা ওষ্ঠ চেপে ঢুকে গেল নিজ কক্ষে। তার মা বাবা কিংবা বোন এই অবস্থায় দেখলেই আবার হাজারটা প্রশ্ন করবে। তখন কি উত্তর দিবে সে? সকলের সম্মুখে বলে দিবে যে সায়ান তাকে চুমু খেয়েছে। চুমু শব্দটা মস্তিষ্কে হানা দিতেই চমকে উঠল তিশা। হ্যাঁ, ঠিকই তো, সায়ান তাকে চুমু খেয়েছে। তাও আবার গালে টালে না, একদম ঠোঁটে। আনমনেই নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার। আলতোভাবে সে হাত বুলালো ফুলো ফুলো ওষ্ঠে। এটা তার প্রথম চুমু ছিল। আর সেই চুমুর অভিজ্ঞতাই এতটা তেতো এবং বিদঘুটে ছিল। এমন হলে তো তিশা আর কখনো চুমুই খেতে চাইবে না। চুমু হবে নরম মোলায়েম দানা। তিশা নাক মুখ কুচকাল, বিড়বিড়িয়ে বলল, অসভ্য নিষ্ঠুর পুরুষ মানুষ। তিশারা ভাবনার মধ্যেই হঠাৎ কক্ষের স্টিলের জানলায় খটখট শব্দ হল। কপালে ভাঁজ পড়ল মেয়েটার। তার জানালায় আবার এমন শব্দ কে করছে? তিশা ওষ্ঠ ছেড়ে এগিয়ে গেল জানালার পানে। জানালাটা খুলে বাইরের দিকে তাকাতেই চমকে উঠল সে। একটা মাঝারি আকারের ঝুড়ি তার জানালার সম্মুখে ঝুলছে। তিশা ঝুড়িটা অনুসরণ করে উপরের দিকে তাকাল। একটা মোটা দড়ি দ্বারা বেঁধে ঝুড়িটা উপর থেকে তার জানালা পর্যন্ত পাঠানো হয়েছে। ঝুড়িটা যে কে পাঠিয়েছে তা বুঝতে খুব একটা সময় লাগল না তিশার। তবে এতে আবার লোকটা কি পাঠিয়েছে? একটু আগেই তো দেখা হলো, তখন তো আঘাত ছাড়া কিছুই দিল না, তাহলে এখন ঝুড়ি ভরে কি পাঠিয়েছে? তিশার হৃদয়ে কৌতূহল জন্মানো। হাত বাড়িয়ে সে ঝুড়িটা টেনে নিল নিজের দিকে। তিশাকে হতাশ করে দিয়ে এত বড় একটা ঝুড়ির মাঝখানে শুধুমাত্র একটা ছোট চিরকুট পড়ে রয়েছে। মেয়েটার কুচকানো ভ্রু যুগল আরো কুচকে এলো। চিরকুটটা হাতে তুলে নিতেই ঝুড়িটা উপরের দিকে তুলে নিল তৎক্ষণাৎ। তিশা একবার সেদিকে তাকালো, অতঃপর পড়তে শুরু করল চিরকুটটা। সাদা চিরকুটের মধ্যভাগে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, দুঃখিত তিশু, আমি বুঝতে পারিনি। তিশার ওই চিরকুটটা পড়া শেষ হতে না হতেই আবার ঝুড়িটা নিচে নেমে এলো। এবারও ঝুড়ির মধ্যে আরেকটা চিরকুটের অবস্থান। তিশা সেই চিরকুটটাও হাতে নিল। চোখ বুলিয়ে পড়তে শুরু করল, তোমার মোবাইল নাম্বার লিখে দাও। তিশা ভেংচি কাটল। এতদিন এত ঢং করে এসেছে মোবাইল নাম্বার নিতে। তিশা ছুটে গিয়ে নিজের পড়ার টেবিল থেকে একটা কলম নিয়ে এলো। সায়ানের পাঠানো চিরকুটের উল্টো পিঠেই লিখে দিল, আমি আমার মোবাইল নাম্বার দেব না।
যার প্রয়োজন সে যেন খুঁজে নেয়। তিশা চিরকুটটা ঝুড়িতে করে পাঠিয়ে দিল উপরের তলায়। পরপর আবার ঝুড়িটা নতুন একটা চিরকুট নিয়ে। তিশার কেন যেন ভালোই লাগলো এই চিরকুট আদান প্রদান। কেমন একটা প্রেম প্রেম অনুভূতি হচ্ছে, সেই 90 দশকের পুরনো খাঁটি প্রেমের ন্যায়। তিশা উৎফুল্ল চিত্তেই এবারের চিরকুটটাও খুলল। স্বল্প শব্দে পড়ল, রাত 9টায় ছাদে এসো। তিশা ওষ্ঠ প্রসারিত করে হাসল। কলম দ্বারা চিরকুটের উল্টো পিঠে লিখে দিল, আসবো না। এরপর আর কোনো নতুন চিরকুট এলো না। তিশা কিছুক্ষণ অপেক্ষা করল, তবে ঝুড়িটা আর ওই দিন ফেরত এলো না। 15 রাত হয়েছে। দিনের আলোকে বিদায় জানিয়ে আধারে ছেয়ে গেছে চারদিকটা। শহরের বুকটা সেজে উঠেছে রং বেরঙের আলোয়। আকাশেও আজ রাতে বেশ সুন্দর একটা চাঁদে উপস্থিতি। গোল থালার ন্যায় রূপালী মিষ্টি একটা চাঁদ। তিশা তখন চিরকুট আসবো না লিখে দিলেও শেষ পর্যন্ত আর মনকে মানাতে পারল না। রাত ঠিক 9টায় পৌঁছে গেল ছাদে। হাত চালিয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই চোখের সম্মুখে ভেসে উঠল সায়ানের হাসিমাখা মুখখানা। ওষ্ঠে হাসির রেখা ধরে রেখেই ছেলেটা বলল, আমি জানতাম তুমি আসবে। তিশা কোনো উত্তর দিল না। বেহায়া মনকে মানাতে না পেরে সে ঠিকই ছাদে এসেছে, কিন্তু এই নিষ্ঠুর লোকটার সাথে কোনো কথা নেই। তোর ঠোঁট কামড়ে দেওয়া এর শাস্তি তো পেতেই হবে। তিশা সায়ানকে পাশ কাটিয়ে চুপচাপ ছাদে থাকা বেঞ্চের উপরে গিয়ে বসল। সায়ানও গিয়ে বসল তার পাশে। আকাশের পানে তাকিয়ে বলল, আজকের আকাশের চাঁদটা সুন্দর না? তিশা এবারও উত্তর দিল না। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল সায়ান। হাত বাড়িয়ে তিশার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে মৃদু কণ্ঠে বলল, এখনো রেগে আছো? আমার সাথে কথা বলবে না তিশু? তিশা নিজের হাত ছাড়িয়ে নিল সায়ানের হাত থেকে। ঝাঝালো কণ্ঠে বলল, কি বলবো আপনার সাথে? তখন আপনি যে কাণ্ডটা করলেন, এটা আমার প্রথম চুমু ছিল। এক চুমুতেই ঠোঁট কামড়ে রক্ত বের করে দিলেন। রাক্ষস একটা। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল তিশা। পরক্ষণেই সে কি বলতে কি বলে ফেলেছে জ্ঞানে আসতেই দাঁত দ্বারা জিহ্বা কাটল। ঈর্ষস ক্রোধে হরবড়িয়ে এসব সে কি বলে ফেলেছে। নিজের প্রথম চুমু তাও প্রকাশ করে ফেলেছে। ছেলেটা তাকে কি ভাবল? এখন ভীষণ লজ্জা লাগছে তিশার। লাজে মাথা নুইয়ে ফেলল মেয়েটা। সায়ন ওষ্ঠ প্রসারিত করে হাসল। বুঝল তিশার লজ্জা। মেয়েটার লজ্জা আরেকটু বাড়িয়ে দিতে সে বেশ রসিয়ে রসিয়ে বলল, ও এটা আমার তিশুর প্রথম চুমু ছিল, এই জন্য রাগ করেছে সে। কথাটা বলতে বলতেই সায়ান হাত বাড়িয়ে চেপে ধরল তিশার কোমরখানা। বল প্রয়োগে নিজের দিকে টেনে নিল মেয়েটাকে। একটু ঝুঁকে তিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, রাগ করে না জান। এর পরের বার চুমুতে আজকের ঘাটতিগুলো পুষিয়ে দেব। তখন তোমার ঠোঁটে আর কামড় নয়, সুখের পরশ এঁকে দেব। সায়ানের কণ্ঠে এমন বেলাজ বাক্যে বুকটা কেঁপে উঠল, ভারী হয়ে উঠল কান দুটো। এ ছেলেকে তো সে ভালো ভেবেছিল, কিন্তু এ তো নির্লজ্জের শিরোমণি। তিশা হাঁসফাঁস করে উঠল। দূরে সরে যেতে চাইল সায়ানের কাছ থেকে। তুতলিয়ে বলল, কি বলছেন এসব? আর আপনি আমার এত কাছে এসেছেন কেন? দূরে সরে বসুন। অসভ্য নির্লজ্জ লোক। সারাক্ষণ শুধু মেয়ে মানুষের শরীর ঘেঁষার ধান্দা। সায়ানের মুখশ্রী গম্ভীর হল। থমথমে কণ্ঠে বলল, আমার উপরে এমন মিথ্যা অপবাদ দিবে না একদম। আমি মোটেই মেয়ে মানুষের শরীর ঘেঁষার ধান্দায় থাকি না। আমি সর্বক্ষণ শুধুমাত্র তোমার আশেপাশে থাকার চেষ্টা করি, হোক তা শরীর ঘেঁষে অথবা শরীর থেকে দূরে। তিশা ভ্রু কুঁচকে তাকাল। চক্ষুদয় ছোট ছোট করে প্রশ্ন করল, আপনি কি আমাকে এসব বলে পটানোর চেষ্টা করছেন? তা এর আগে আমায় মতো কতজনকে পটিয়েছেন? সায়ান নিজের সিনা টান করল। সগৌরবে বলল, মেয়ে পটানো তো দূরে থাক, মেয়েদের সাথে তেমনভাবে কথা বলাই হয়নি কখনো।
অত বেহুদা সময় কোথায় আমার। তবে তোমার ক্ষেত্রটা ভিন্ন। তোমার নিকটে এলে আমার হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগার সঞ্চার ঘটে, হৃদয়ে যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উড়তে শুরু করে। হাত, মন আর মুখ সব কিছুই লাগামহীন হয়ে যায়। অনেক চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। থামল সায়ান। ঘাড় ঘুরিয়ে তাকালো তিশার পানে। চোখে মুখে অস্থির ভাব ফুটিয়ে তুলে বলল, কেন এমন হয় আমার? তোমার মধ্যে কি এমন আছে যা আমাকে আমার মধ্যে থাকতে দেয় না? বারবার খিচে নিয়ে আসে তোমার নিকট। সায়ান কথাগুলো বলতে বলতে তিশার নিকট আরো এগিয়ে গেল। আগের তুলনায় ঘনিষ্ঠ হয়ে তাকালো মেয়েটার ওষ্ঠের পানে। তিশাও কেমন ঘোর লেগে গেছে ইতমধ্যে। এমনি সে ফুটবল সায়ানের প্রতি তার মধ্যে আবার এত এত আবেগপূর্ণ কথা বেশ প্রভাব ফেলেছে মেয়েটার নরম হৃদয়ে। সায়ান আর একটু এগিয়ে গেল তিশার পানে। তিশা পরম আবেশে নিজের আখিদয় বন্ধ করে নিল। দুজনের ওষ্ঠ প্রায় ছুঁই ছুঁই। হয়তো আর একটু এগুলেই একটা পরিপূর্ণ চুমু ঘটবে। ঠিক তখনই ছাদের দরজা গলিয়ে ভিতরে প্রবেশ করল সামিরা। গলা বাড়িয়ে বলল, ভাইয়া কোথায় তুই? ছাদে আছিস? আকস্মিক সামিরার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকালো তিশা এবং সায়ান। তিশা ধপ করে নিজের বন্ধ চোখ দুটো খুলল। দিশেহারা হয়ে ধাক্কা মারল সায়ানকে। বেচারা ভরকে গেল। নিজের শরীরের ভারসাম্য ধরে না রাখতে পেরে বেঞ্চ থেকে ছিটকে পড়ল ইট পাথরে গড়া ছাদের মেঝেতে। ততক্ষণে সামিরাও চলে এসেছে। সায়ানকে দেখেই গলা বাড়িয়ে মেয়েটা বলল, তুই এখানে? আর মা তোকে সারা বাড়ি খুঁজে মরছে। থামল সামিরা। সায়ানকে নিচে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। আবার এত রাতে ছাদে তার ভাইয়ের সাথে তিশাকে দেখে বেশ অবাক হল। সামিরা অবাক সুরেই বলল, তুই এখানে নিচে বসে আছিস কেন ভাইয়া? আর তিশাও বা এত রাতে এখানে কি করছে? সায়ান কপাল কুঁচকাল। একরাশ বিরক্তি নিয়ে তাকালো সামিরার পানে। বিড়বিড়িয়ে বলল, এই মেয়েটা আসার সময় পায় না। সব সময় আমার প্রেমে বা ঢুকিয়ে দেয়। এদিকে সামিরার প্রশ্নে তিশা অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। কি বলবে কি ভেবে পাচ্ছে না। সায়ানের সাথে ছিল তাও বলতে পারবে না। শেষে আর উপায় না পেয়ে বলল, তোকে খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম। এখানে এসে দেখলাম তোর ভাইকে নিচে বসে আছে। সামিরা ঠিক বিশ্বাস হলো না তিশার কথাগুলো। সন্দিহান কণ্ঠে সে বলল, কিন্তু আমি তো আমার রুমে ছিলাম এতক্ষণ। তিশা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। পা বাড়িয়ে চলে যেতে যেতে বলল, আমি ভেবেছিলাম তুই ছাদে এসেছিস। 16 বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে দেখা মিলল নতুন এক ভোরের। ইতমধ্যে উজ্জ্বল এক সূর্য জায়গা করে নিয়েছে আকাশে। রাতের আধারে নিস্তব্ধ শহরটাও ব্যস্ত হয়ে পড়েছে। স্বামীরাও সকালে উঠে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো কক্ষের বাইরে। সায়ান বসে ছিল বসার কক্ষের সোফায়। হয়তো বসে বসে অপেক্ষা করছিল সামিরার আগমনের। সামিরাকে দেখেই ভ্রু কুঁচকালো ছেলেটা। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? সামিরা ভ্রু কুঁচকালো। এই সময়ে প্রতিদিনই সে কলেজে যায়। সায়ান তো ভালো করেই জানে এ কথা, তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? সামিরা নিজের ভ্রুদয় কুঁচকে রেখেই জবাব দিল, কেন কলেজে যাচ্ছি? সায়ান বসা থেকে উঠে দাঁড়ালো। ভাবলেশহীনভাবে বলল, আজ তোকে কলেজে যেতে হবে না। কেন? আমি বলছি তাই। সামিরা আর কথা বাড়ালো না। এমনিও তার পড়াশোনা ভালো লাগে না মোটেই। শুধুমাত্র বাপ ভাইয়ের ভয়ে এই রোজ রোজ পড়াশোনা আর কলেজ ধরে রেখেছে। নয়তো কবেই এই পড়াশোনা নামক প্যারা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সে। আজ সেখানে নিজের ভাই যখন বলছে কলেজে যেতে হবে না, সে সুযোগ সামিরা ছাড়ে কিভাবে? সায়ানের মতো পাল্টানোর আগেই দ্রুত সে চলে গেল নিজ কক্ষে। আজ সারাদিন পড়াশোনা ব্যতীত একটু ভালোভাবে সময় কাটানো যাবে। 17
সামিরার কলেজে যাওয়ার উপর আজ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তিশার কলেজে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। সে প্রতিদিনের ন্যায় কলেজের উদ্দেশ্যে বেরুতেই দেখা পেল সায়ানের। নিজ গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সামিরা কোথায়? মেয়েটা প্রতিদিন তিশাকে ডাকতে গেলেও আজ ডাকতে যায়নি, আবার এখানেও নেই। তিশা এগিয়ে গেল সায়ানের পানে। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, সামিরা কোথায়? তিশার কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই সোজা হয়ে দাঁড়ালো সায়ান। মেয়েটার পানে ফিরে তাকিয়ে বলল, ও আজ কলেজে যাবে না। তিশা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কেন? সায়ান গাড়ির দরজা খুলল। তিশাকে ভিতরে বসতে ইশারা করে বলল, আমি চাই না ও আমাদের দুইজনের মধ্যে কাবাবের হাড্ডির মতো লেগে থাকুক। এমনি আমার প্রেম ওর সহ্য হয় না। সব সময় আমার ভালো ভালো মুহূর্তগুলো ঘেটে দিতে তৎপর হয়ে থাকে। তিশার কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে এলো। অবুঝের ন্যায় প্রশ্ন করল, মানে? সায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। গাড়ির ওপাশের দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, এত মানে বুঝতে হবে না তোমাকে। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। গাড়ির সম্মুখের দরজা খোলা থাকতেও আবার পিছনের দরজা খুলল তিশা। সেখানে বসতে উদ্যত হলেই চোয়াল শক্ত হয়ে এলো সায়ানের। গম্ভীর কণ্ঠে বলল, আমার পাশের সিটে বসো। তিশা আমতা আমতা করল। এভাবে একাকী সায়ানের পাশে বসতে কেমন একটা অনুভূতি হচ্ছে তার। তাছাড়া ছেলেটাও তো বেশ সুযোগ সন্ধানী। যখনই তিশাকে একা পেয়ে বসে তখনই হামলা করে। আজ আবার কি করে কে জানে। তিশা কিছুটা ইতস্তত করেই বলল, সামনে বসি বা পিছনে কি আসে যায়, এক সিটে বসলেই তো হলো। সায়ান ঘাড় ঘুরিয়ে তাকালো তিশার পানে। দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি আমার পাশের সিটে বসতে বলেছি না। তারপর এত কথা কিসের? তিশা ঢোক গিলল। সায়ানের ক্রোধ এখনো সে সম্পূর্ণরূপে না দেখলেও যতটুকু দেখেছে তাতেই কলিজা শুকিয়ে আসে। সায়ানের কথার উপরে আর কিছু বলার সাহস পেল না। মেয়েটা চুপচাপ গাড়ির পিছনের দরজাটা বন্ধ করে গিয়ে বসল সায়ানের পাশের সিটে। সাথে সাথেই হাত বাড়িয়ে তিশার ঘাড় চেপে ধরল সায়ান। শক্ত হাতে মেয়েটার মুখটা নিয়ে নিল নিজের মুখের নিকটে। কটমট করে বলল, আমি যাই বলবো তাতেই পারবো না, করব না, যাব না, বসবো না। শুধু না, না আর না। মানে আমার কথার উপরে একটা না বোধক কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? তিশা এলোমেলো দৃষ্টি ফেলল। আমতা আমতা করে বল, না মানে ওই আর কি। সায়ানের দৃষ্টি শীতল হল। হঠাৎ সে ছেড়ে দিল তিশাকে। প্রথমে এক হাত, তারপর দুই হাত দ্বারা পকেটে অস্থির হয়ে খুঁজতে শুরু করল কিছু একটা। তবে ফলাফল শূন্য। সায়ানের খুঁজতে থাকা জিনিসটা হয়তো পেল না সে। চোখে মুখে চিন্তিত ভাব নিয়ে তিশার পানে তাকালো ছেলেটা। কিছুটা অস্থির কণ্ঠে বলল, তিশু, আমার মোবাইলটা পাচ্ছি না। তোমার মোবাইলটা থেকে আমার নাম্বারে একটা কল দাও তো। তিশা সায়ানের কথা বিশ্বাস করল, নাম্বার নিল তার থেকে। ঝটপট কল লাগাতেই মোবাইলটা বেজে উঠল সায়ানের পকেট থেকেই। তিশার পুরো বিষয়টা বুঝতে সময় লাগলো না বেশি। সে কটমট করে তাকালো সায়ানের পানে। দাঁতে দাঁত চেপে বলল, আপনি মিথ্যা কেন বললেন? মোবাইল তো আপনার পকেটেই। সায়ান ওষ্ঠ বাঁকালো। নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, কাল নাম্বারটা চাইছিলাম, দাওনি, তাই এই পথ অবলম্বন করতে হলো। নাম্বারটা সেভ করে রেখো, কল করব রাতে। তিশা বোকা বনে গেল। তার উপর এত বড় একটা চাল খাটালো এই বদমাইশ। তিশা অগ্নি দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। তবে সেদিকে ততটা পাত্তা দিল না ছেলেটা। নিজ মনে গাড়ি স্টার্ট দিল সে। কিছুটা সময় অতিবাহিত হল। সূর্যটাও আগের তুলনায় কিছুটা তেজ বাড়িয়েছে নিজের। সায়ান তিশাকে কলেজে না নিয়ে গিয়ে অন্য রাস্তা ধরল। ভ্রু কুঁচকে এলো তিশার। এ আবার কোথায় নিয়ে যাচ্ছে তাকে? তিশার ভয়ে হলো খানিকটা।
আজকাল বিশ্বাস করতে কে আছে? নিজের আপন মানুষদের বিশ্বাস করা যায় না, আর তো অন্য কেউ। হ্যাঁ, সায়ানকে সে পছন্দ করে ঠিক আছে, এর মানে এই নয় যে নিজের মান সম্মান বিকিয়ে দিবে। তিশা আশেপাশে তাকল, কিছুটা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তিশার প্রশ্নের সাথে সাথেই সায়ান উত্তর দিল, প্রেম করতে। মানে? আর কোনো উত্তর দিল না সায়ন। কিছুটা সময়ের ব্যবধানে একটা পার্কের সম্মুখে এসে গাড়ি থামালো সে। সিটবেল্ট খুলতে খুলতে বলল, এসে পড়েছি, নামো। তিশার ভয়টা একটু কমল। যাক, সায়ান তাকে কোনো খারাপ স্থানে নিয়ে যায়নি, পার্কে নিয়ে এসেছে। এখানে চারপাশে মানুষজনও আছে কম বেশি, বিপদের তেমন সম্ভাবনা নেই। কিন্তু এখানে কেন নিয়ে এলো এই সময়ে? ভ্রু কুঁচকালো তিশা। সায়ানের পানে তাকিয়ে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমার কলেজ আছে তো। সায়ান পার্কের ভিতরের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিল, আজ কলেজে যেতে হবে না। তিশাও ছুট লাগলো সায়নের পিছু পিছু। গলা বাড়িয়ে বলল, এটা কেমন কথা? সায়ান প্রতি উত্তরে বলল না কিছুই। লম্বা লম্বা পা ফেলে সে ঢুকে গেল পার্কের ভিতরে। তিশা চেয়েও পারল না ছেলেটার পায়ের সাথে পা মিলাতে, তাই সে ধীরে সুস্থেই হাঁটা লাগালো সায়ানের পিছু পিছু। এর মধ্যে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো তাদের সম্মুখে। সায়ানকে উদ্দেশ্যে করে প্রশ্ন করল, আপনি কি সিঙ্গেল ভাইয়া? তিশার মেজাজ বিগড়ালো, এই মেয়ে আবার এখানে কি করছে? সায়ান সিঙ্গেল কিনা জেনে তার কি লাভ? নিশ্চয়ই প্রেম করতে চাইছে মেয়েটা সায়ানের সাথে। হিংসায় জলে পুড়ে উঠল তিশার হৃদয় খানা। ইচ্ছে তো করছে মেয়েটার দুই গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু জনসম্মুখে তা তো আর সম্ভব নয়। দাঁতে দাঁত চাপল তিশা। পিছন থেকে চেঁচিয়ে উঠে বলল, না, বউ আছে উনার। মেয়েটা ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তিশার পানে, অতঃপর সায়ানের পানে আবার তাকিয়ে বলল, উনাকে দেখে তো মনে হয় না উনি বিবাহিত, আপনি মিথ্যা বলছেন নিশ্চয়ই। তিশা দ্রুত পা চালিয়ে এসে দাঁড়ালো মেয়েটার মুখোমুখি। ঝাঝালো কণ্ঠে বলল, কেন আমাকে দেখে উনার বউ বলে মনে হয় না আপনার? একটা ছেলেকে তার বউয়ের সামনেই জিজ্ঞেস করছেন সে সিঙ্গেল কিনা, লজ্জা করে না? অভদ্র অসভ্য মেয়ে। মেয়েটা বোধহয় অপমানিত বোধ করল, আর সে কথা বাড়ালো না কোনো। তিশার কথার কোনো উত্তর না দিয়েই কেটে পড়ল। তিশা কটমট করে তাকালো মেয়েটার চলে যাওয়ার পানে। কটমট করে বলল, যত সব ছ্যাঁচড়া মেয়ে মানুষ, অন্যের জিনিসের দিকে কুনজর দেয়। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়েই তিশা হনহন করে হেঁটে গেল পার্কের মধ্যস্থানে অবস্থিত বড় একটা গাছের পানে। ফোঁস ফোঁস করতে করতে বসল সেই গাছের ছায়ায়। সায়ান মৃদু হাসল, হৃদয়টা ভরে উঠল পরম প্রশান্তিতে। একটু আগে সে তিশার ভিতরে তাকে নিয়ে হিংসাত্মক মনোভাব দেখেছে, তার উপর নিজেকে আবার সায়ানের বউ বলে পরিচয় দিয়েছে। বউ তিশা সায়ানের বউ। প্রেয়সীর কণ্ঠে এত মধুময় এক বাক্য শ্রবণের পর আর কি চাওয়া থাকতে পারে তার? তবে সায়ান আজকের ঘটনা থেকে একটা বিষয় বেশ ভালোভাবেই বুঝল, তিশার হৃদয়ে তার জন্য অনুভূতি রয়েছে। তিশা ভালোবাসে তাকে। সায়ান আর বেশি ভাবল না। একটু এগিয়ে গিয়ে হুট করে শুয়ে পড়ল তিশার কোলে। হকচকিয়ে উঠল তিশা। চোখ বড় বড় করে তাকালো সায়নের পানে। অবাক কণ্ঠে বলল, একি কি করছেন? আপনি আমার কোলের উপর শুয়ে এভাবে পড়লেন কেন? উঠুন উঠুন বলছি তাড়াতাড়ি। সায়ান উঠল না, বরং আরো আটসাট বেঁধে শুয়ে পড়ল তিশার কোলে। নির্লিপ্ততা কণ্ঠে বলল, একটু আগেই তো বললে আমি তোমার স্বামী, তাহলে এখন স্বামীর মাথা কোলে নিতে এত সমস্যা কিসের? তিশা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, ওটা তো আমি আপনাকে বাঁচাতে বললাম। সায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশার মুখ পানে। হঠাৎ প্রশ্ন করল, ভালোবাসো আমায়? তিশা চমকালো, ভরকালো, স্তব্ধ হল।
সে কি তবে ধরা পড়ে গেল সায়ানের নিকট? ঢোক গিলল তিশা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আশ্চর্য! সায়ান মৃদু হাসল। উঠে বসল তিশার কোল থেকে। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, হাওয়াই মিঠাই খাবে? সাথে সাথে তিশার চোখে মুখে হাসি ফুটে উঠল। উৎফুল্ল হয়ে বলল, অবশ্যই অবশ্যই। সায়ান উঠে গেল। কিছুটা সময় নিয়ে দুটো হাওয়াই মিঠাই নিয়ে ফিরে এলো সে। তিশার দুই হাতে দুটো হাওয়াই মিঠাই ধরিয়ে দিয়ে বলল, আমার মিষ্টি বউয়ের জন্য মিষ্টি হাওয়াই মিঠাই। তিশা অবাক দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। বিস্মিত কণ্ঠে বলল, আপনার বউকে? বারে একটু আগে বললে না আমি তোমার স্বামী? সেই অনুপাতে অবশ্যই তুমি আমার বউ। বারে একটু আগে বললে না আমি তোমার স্বামী? সেই অনুপাতে অবশ্যই তুমি আমার বউ। তিশা চুপ বনে গেল। সে নিজেই নিজের বোকামির জন্য ফেঁসে গেছে। তাকে কে বলেছিল নিজেকে সায়ানের বউ বলে পরিচয় দিতে? এমনি তো লোকটা নাচুনে বুড়ি আরো পেয়েছে ঢোলে বাড়ি। এবার তাকে বিরক্ত করে করে মারবে। নিজের বোকামিতে আফসোস করতে করতেই তিশা হাতে ধরে রাখা হাওয়াই মিঠাইয়ের একটা প্যাকেট খুলল। পুরো হাওয়াই মিঠাইটাকে ঘুচিমুচি করে পুরে নিল নিজের মুখের মধ্যে। সাথে সাথেই আকস্মিক এক জোড়া ওষ্ঠ এসে মিশে গেল তিশার ওষ্ঠের ভাঁজে। মেয়েটা অবাক হওয়ার সুযোগটুকু পেল না। তার আগেই আবার দূরে সরে গেল সে ওষ্ঠের মলিক। তিশা গোল গোল চোখে তাকালো সায়ানের পানে। ছেলেটা নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ওষ্ঠ মুছতে মুছতে বলল, হাওয়াই মিঠাইয়ের চেয়েও তোমার ওষ্ঠের স্বাদ অধিক মিষ্টি মেয়ে। তিশার কান গরম হলো, উষ্ণ ধোঁয়ার আবির্ভাব ঘটল তার কর্ণদয় থেকে। লাজে দ্রুত মাথা নুইয়ে ফেলল মেয়েটা। মিনমিনে কণ্ঠে বলল, আমি বাসায় যাব। সায়ান সাথে সাথেই নাকচ করে দিল তিশার এই সিদ্ধান্তকে। গম্ভীর কণ্ঠে বলল, একটু আগেই তো এলাম, বাসায় যেতে দেরি আছে। বাসায় গেলে তো তোমার দেখা পাওয়া যায় না মোটেই। মাঝে মাঝে একটু ছাদে যেটুকু দেখা মিলে তাও স্বামীরা এসে ব্যাগরা দেয়। তিশা তাকালো সায়ানের পানে। আমতা আমতা করে বলল, বাবা মা চিন্তা করবেন, তাছাড়া আপনারও তো অফিস আছে। সায়ান আবারও মাথা এলে শুয়ে পড়ল তিশার কোলে। মেয়েটার মুখ পানে তাকিয়ে বলল, অফিস থেকে ছুটি নিয়েছি আজ। আর তোমার বাবা মা জানেন তুমি এখন কলেজে, সুতরাং কেউ তোমার চিন্তা করবে না। 18 রাতের আধার ঘনিয়েছে, তবে শহরের বুকটা জেগে আছে এখনো। ঘড়ির কাঁটায় কেবল রাত 9টা বেজেছে। আর এই সময়টাই যেন প্রতিদিন সায়ান এবং তিশার দেখা করার মুহূর্ত হয়ে উঠেছে। আজও মেসেজ করে সায়ান ঠিক রাত 9টায় ছাদে আসতে বলেছে তিশাকে। মেয়েটা ঠিক 9টায় ছাদে এলো। গুটি গুটি পায়ে ঢুকলো ছাদের ভিতরে। কিন্তু একই চারদিকে এত অন্ধকার কেন? রোজ যখন সায়ানের সাথে দেখা করতে আসে তখন তো ছাদের বৈদ্যুতিক বাতিটা ঝালানো থাক, তাহলে আজ ঝালানো নয় কেন? তিশা ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। হঠাৎ দেখতে পেল ছাদের এক কোণে আলো জ্বলছে। কেউ সারি বেঁধে মোমবাতি জ্বালিয়ে রেখেছে। তিশা অবাক হল, পা বাড়িয়ে এগিয়ে গেল সেখানে। অমনি চমকে উঠল মেয়েটা। এখানে যে শুধুমাত্র মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে তা নয়, জ্বলন্ত মোমবাতিগুলো পরপর সাজিয়ে খুব সুন্দরভাবে ছাদের মেঝেতে লেখা হয়েছে, ভালোবাসি। এ কর্মকার আর কাকে উদ্দেশ্য করেই বা এই লেখাটা লেখা হয়েছে? তবে কি সায়ান লিখেছে? আর এর জন্যই আজ তাকে মেসেজ করে ছাদে আসতে বলেছে। কিন্তু সায়ান কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না আশেপাশে। তিশা হঠাৎ অনুভব করল এক জোড়া হাত এসে পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। তিশা ভীত হল, হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল তার। এই আলো আধারে কে জড়িয়ে ধরল তাকে পিছন থেকে? তিশা তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো। ব্যস্ত হয়ে বলল, কে কে আপনি? সাথে সাথে একটা আঙ্গুল এসে বন্ধ করে দিল তার ওষ্ঠ। মৃদু কণ্ঠে বলল, চুপ, কথা বলো না।
আমার কার্যে ব্যাঘাত ঘটিও না। তিশা শুনল কথাগুলো। এ তো সায়ানের কণ্ঠস্বর। তবে সায়ান তাকে জড়িয়ে ধরেছে আর পিছন থেকে। অবশ্য এই বিল্ডিং এই লোকটা ব্যতীত আর কার এই কাজ করার সাহস আছে? সেও না এইটুকু বুঝতে এত সময় লাগল। তিশার ভাবনার মধ্যেই আবারও মুখ খুলল সায়ান। হুট করেই বলল, ভালোবাসি তিশু। তিশা পূর্বেই এ কথা সম্পর্কে অবগত। যদিও সায়ান মুখে কখনো এ কথা বলেনি, কিন্তু কর্ম দ্বারা বুঝিয়ে দিয়েছে প্রতিক্ষণে। তবুও এই প্রথমবার সায়ানের কণ্ঠে ভালোবাসার কথা শ্রবণে কর্ণ শীতল হল, তিশার হৃদয়ে আন্দোলিত হল। অদ্ভুত এক ভালো লাগার হাওয়ায় সিক্ত হয়ে উঠল দেহমন। তার সাথে সাথে কিছু প্রশ্নও জন্মালো হৃদয়ে। এমন নয় যে এই প্রশ্নগুলো তিশার হৃদয়ে আগে জাগেনি। আগেও জেগেছে, তবে জিজ্ঞেস করার সুযোগ পায়নি। তিশা আশেপাশে দৃষ্টি ঘুরালো। একটু সময় নিয়ে প্রশ্ন করল, আপনার সাথে আমার দেখাই তো হলো কিছুদিন আগে। এইটুকু সময়ে প্রেম হয়, তবে ভালোবাসা কি আদৌ সম্ভব? সায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, সত্যিকারে ভালোবাসতে বছরের পর বছর সময়ের প্রয়োজন হয় না। আবার কখনো কখনো বছরের পর বছর একসাথে থাকার পরও প্রেম মোহের মধ্যেই সম্পর্কটা আটকে থাকে, ভালোবাসা হয় না। থামল সায়ান, আবার বলল, আর আমাদের দেখা হওয়ার কথা বলছো? তুমি হয়তো আমাকে আগে দেখোনি, তাই বলে আমিও কি তোমাকে দেখিনি? তোমারা আমাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বেশ কিছু মাস আগে আসলেও আমাকে দেখেছো মাত্র কিছুদিন আগে। কিন্তু আমি তোমাকে দেখেছি তোমার এই বাড়িতে পদার্পণের প্রথম দিনই। দিনের পর দিন সকলের অগোচরে তোমাকে চোখে চোখে রেখেছি, তোমার পিছু নিয়েছি, লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখেছি। তোমাকে ভালোবাসার জার্নিটা আমার খুব স্বল্প সময়ের নয়, বেশ অনেকটা মাসের। তিশা অবাক হয়ে শুনছিল সায়ানের বলা কথাগুলো। ছেলেটা এত আগে থেকে তাকে অনুসরণ করছে আর সে টেরই পেল না। এতটা বোকা সে। তিশাকে চুপ করে থাকতে দেখে কিছুটা বিচলিত হলো সায়ান। অস্থির হয়ে জিজ্ঞেস করল, তোমার উত্তরটা কিন্তু এখনো পেলাম না। কোন উত্তরের কথা বলছে সায়ান? ভালোবাসি শব্দটার। হয়তো তাই। তিশাও তো ভালোবাসে তাকে, কিন্তু কণ্ঠে উচ্চারণ করতে কেমন যেন লাগছে। লজ্জা লাগছে ভীষণ। তিশা হাসফাস করল। এর থেকে বরং নিজেকে ধাতস্থ করে পড়ে সায়ানের কথার উত্তর দেওয়া যাবে। ছেলেটা নিশ্চয়ই অপেক্ষা করবে তার জন্য। এলোমেলো দৃষ্টি ফেলল তিশা। পা বাড়ালো ছাদ থেকে চলে যেতে। অমনি সায়ান পিছন থেকে হাত টেনে ধরল মেয়েটার। মলিন কণ্ঠে বলল, তবে কি আমি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো না? তিশার কলিজা কেঁপে উঠল। সে ভালোবাসে তো, অথচ সায়ান ধরে নিচ্ছে ভালোবাসে না। তিশার হৃদয়ে ভয়ে জন্মালো। তার এই মৌনতার কারণে সায়ান যদি ভুল বুঝে তার নিকট থেকে দূরে সরে যায়, তাকে যদি আর ভালো না বাসে, তখন কি হবে? না না, আর লজ্জা রাখলে হবে না। সাহস করে নিজের ভালোবাসার কথা বলতে হবে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল তিশা। এগিয়ে গেল সায়ানের পানে। মাথা নুইয়ে লাজুক কণ্ঠে বলল, ভালোবাসি, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। সায়ান উৎফুল্ল হলো, হৃদয়টা শীতল হলো তার। যাক, তার প্রেয়সীও স্বীকার করেছে তাকে ভালোবাসে। সায়ানের হৃদয়ে রঙিন প্রজাপতিরা উড়তে শুরু করল ডানা মেলে। ছেলেটা ছটফটিয়ে জড়িয়ে ধরল তিশাকে। উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। 19 দিনের আলো ফুটেছে। চারদিকটা জনমানবের হইচইয়ে ভরে উঠেছে। আজ একটু আগে ভাগেই তৈরি হয়ে সামিরা আর তিশা কলেজে যাবে বলে বেরিয়ে পড়েছে। উঠে বসেছে গাড়িতে। সায়ান বসে ছিল গাড়ির ড্রাইভিং সিটেই। হুট করেই সে বলল, তিশু, সামনে এসে আমার পাশে এসে বসো। সামিরা ভ্রু কুঁচকাল। সন্দিহান কণ্ঠে বলল, ও তোর পাশে বসবে কেন? আর ওকে তুই তিশু বলেই বা ডাকছিস কেন? সায়ান সম্মুখের পানে তাকাল। নির্লিপ্ততা ভঙ্গিতে বলল,
এত জেনে তুই কি করবি? চুপচাপ ওখানেই বসে থাক। আর তিশু, তুমি সামনে এসো। তিশা ইতস্তত করল। এভাবে সামিরার সম্মুখে সায়ানের পাশে বসবে কি ভাববে মেয়েটা? তাছাড়া সামিরা তো এখনো জানে না কিছুই। গতকাল রাতেই তো কেবল সবটা ঠিকঠাক হলো। তিশা আমতা আমতা করে বলল, এখানেই বসি। ওখানে গিয়ে কি করব? সাথে সাথেই তিশাকে ধমকে উঠল সায়ান। অগ্নিকণ্ঠে বলল, সামনে আসতে বলেছি না তোমাকে? তিশা কেঁপে উঠল। সে বেশ ভালোভাবেই জানে সায়ান যখন বলেছে তখন যেভাবেই হোক তাকে সামনে নিয়ে ছাড়বে। না যেতে চাইলে শুধু শুধু ঝামেলা বাড়বে। তাই আর কথা বাড়ালো না মেয়েটা। গাড়ির পিছন থেকে নেমে সম্মুখে সায়ানের পাশে বসল চুপচাপ। সামিরা চোখ ছোট ছোট করে তাকালো তিশা এবং সায়ানের পানে। কপালে ভাঁজ ফেলে বলল, কেমন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। সায়ান ততটা পাত্তা দিল না সামিরার কথায়। গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, তাহলে তোর নাকে সমস্যা, নাকের ডাক্তার দেখা। সামিরা আর কথা বাড়ালো না। শকুনের দৃষ্টিতে শুধুমাত্র চেয়ে রইল বান্ধবী আর ভাইয়ের পানে। সময় গড়ালো একটু। সায়ান গাড়ি চালাতে চালাতেই ফাঁকে ফাঁকে তাকাচ্ছে সামিরার পানে। সেই যে গাড়ি স্টার্ট করেছে তখন থেকে সামিরা তাদের দিকে তাকিয়ে থাকা শুরু করেছে আর অন্য দিকে ফিরে তাকায়নি। তিশার সাথে যে একটু চোখের ইশারায় দুই দণ্ড কথা বলবে তারও সুযোগ নেই। সায়ান সামিরাকে পর্যবেক্ষণ করতে করতেই হঠাৎ খেয়াল করল মেয়েটা অন্য দিকে তাকিয়েছে। সায়ন সাথে সাথে সুযোগটা নিল। একটু হেলে গিয়ে ঝড়ের গতিতে তিশার গালে একটা চুমু বসালো। আবার পরক্ষণেই ঝড়ের গতিতে নিজের সিটে বসল। কিন্তু এ দৃশ্যের এক ঝলক চোখে পড়ল সামিরার। বেচারি থমকে গেল, ভরকে গেল, স্তব্ধ হয়ে গেল। এ কি দেখে ফেলল সে? সত্যিই কি তার ভাই তিশাকে চুমু খেয়েছে? সামিরার চোখ বড় বড় হল। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল, তুই তিশাকে চুমু খেয়েছিস ভাইয়া? সাথে সাথে অপ্রস্তুত হয়ে পড়ল সায়ান এবং তিশা দুজনেই। সায়ান বিরক্তও হল বেশ। মেয়েটা অন্য দিকে তাকিয়েছিল ভেবে একটা চুমু খেয়েছিল তাও দেখে নিয়েছে। এটাকে নিয়ে শান্তি নেই কোথাও। সায়ান কপাল কুঁচকাল। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, তোর বান্ধবীকে আমি চুমু খেতে যাব কেন? পাগল আমি? কিন্তু আমি স্পষ্ট দেখলাম তুই তিশাকে চুমু খেয়েছিস। নাকের সাথে সাথে চোখেও সমস্যা দেখা দিয়েছে তোর। ভালো ডাক্তার দেখাতে হবে। সামিরা মাথা চুলকাল। সত্যিই কি সে ভুল দেখেছে? তাও এত বড় ভুল? নাকি সায়ান তাকে ভুল বুঝাচ্ছে? কোনটা? 20 রাতের আধারে ঢাকা পড়েছে চারদিক। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে রাত কেবল 8টা। তিশা পড়ছিল নিজের কক্ষের পড়ার টেবিলে বসে। হঠাৎ টেবিলের উপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল। ভ্রু কুঁচকাল তিশা। এই সময়ে আবার কে কল করেছে? হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিতে স্ক্রিনে ভেসে উঠল সায়ানের নামটা। তিশা আর দেরি করল না। কলটা রিসিভ করে মোবাইলটা ধরল কানের কাছে। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। সায়ান সালামের উত্তর দিল। পরপর বলল, ছাদে এসো। তিশা কান থেকে মোবাইলটা নামিয়ে সময় দেখল কেবল বেজেছে রাত 8টা। প্রতিদিন তো সায়ান 9টার দিকে তাকে ছাদে ডাকে। আজ এত তাড়াতাড়ি? বিশেষ কোনো কারণ আছে নাকি? তিশা আবার মোবাইলটা কানের কাছে ধরল। ভ্রু কুঁচকে বলল, আজ এত আগে? অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি আজ, তাই। তাড়াতাড়ি এখন ছাদে চলে এসো তো। কথাটা বলেই কল কেটে দিল সায়ান। তিশাও আর দেরি করল না। পড়ার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো মেয়েটা। গায়ের ওড়নাটা টেনে টুনে ঠিক করে পা বাড়ালো ছাদের পানে। 21 কিছুটা সময়ের ব্যবধানেই ছাদে পৌঁছালো তিশা। ছাদের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই শূন্যে ভেসে উঠল মেয়েটা। হকচকালো তিশা, ভয়ে কলিজা লাফিয়ে উঠল তার।
পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল সায়ানকে। তিশা দরজা খোলার সাথে সাথেই ছেলেটা তাকে কোলে তুলে নিয়েছে। আর তিশা কি না কি ভেবে বসেছে, এভাবে কেউ হুট করে কিছু না বলে কোলে কোলে তুলে নেয় নাকি? আর একটু হলেই তিশার প্রাণটা দেহ ত্যাগ করে চলে যেত। কপট রাগ দেখালো মেয়েটা, ঝাঝালো কণ্ঠে বলল, এটা কি ধরনের বাজে অভ্যাস? আপনি যখন তখন এভাবে আমাকে কোলে তুলে নেন কেন? সায়ান তাকালো তিশার মুখ পানে, মৃদু কণ্ঠে জবাব দিল, তোমাকে ভালোবাসি তাই। তিশার মুখশ্রী থমথমে আকার ধারণ করল, ভারী কণ্ঠে বলল, তাই বলে এভাবে? আর একটু হলেই ভয়ে আমার জানটা চলে যাচ্ছিল। সায়ান উত্তর দিল না তিশার কথার। মেয়েটাকে কোলে নিয়ে গিয়ে বসল ছাদের কোণে অবস্থিত বেঞ্চের উপরে। হাত বাড়িয়ে তিশার এক হাত টেনে নিল। পকেট থেকে একটা সুন্দর শুভ্র রঙা বেলি ফুলের মালা বের করে পরিয়ে দিতে শুরু করল প্রেয়সীর হাতে। তিশার চোখ জোড়া চকচক করে উঠল, উৎফুল্ল হয়ে বলল, বেলি ফুল আমার ভীষণ প্রিয়। সায়ান হাসল, আলতোভাবে তিশার গালে নাক ঘষে বলল, জানি। তিশা ঘাড় ঘুরিয়ে তাকালো সায়ানের পানে, অবাক কণ্ঠে বলল, আপনি জানলেন কিভাবে? সায়ান শব্দ করে চুমু খেল তিশার গালে। মেয়েটার চোখে চোখ রেখে বলল, যার হৃদয়ে আমার বসবাস, তার হৃদয়ের খবর রাখবো না তা কি করে হয়? তিশার দৃষ্টি মুগ্ধ হল। লোকটা তাকে এত ভালোবাসে, এতটা খোঁজ রাখে, তার সম্পর্কে জানা ছিল না। মেয়েটার হঠাৎ কি যেন হল, হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগ্রত হল। কেমন ঘোরের মধ্যে চলে গেল সায়ানের চোখের পানে তাকিয়ে। সেই ঘোরের বসেই হুট করে সায়ানের গালে ওষ্ঠ বসিয়ে দিল তিশা। বেশ গভীর একটা চুমু খেয়ে সরে এলো দূরে। হতবাক হলো সায়ান, তিশা তাকে চুমু খেয়েছে। সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি? যে মেয়েটা নিজে থেকে তার আশেপাশে ঘেঁষে না ভুলেও যাকে কিছু বললেই সাথে সাথে উত্তর আসে পারবো না, করব না, যাব না, থাকবো না, সে কিনা নিজে থেকে চুমু খেয়েছে সায়ানের গালে। সায়ান গোল গোল চোখে তাকালো তিশার পানে, বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি আমাকে চুমু খেয়েছ তিশা? এখন তো আবেগের বশে একটা চুমু খেয়ে ফেলেছে তিশা, কিন্তু এখন লজ্জা লাগছে ভীষণ। সায়ান আবার প্রশ্নটা করে লজ্জা বাড়িয়ে দিল দ্বিগুণ হারে। তিশা লাজে হাঁসফাঁস করে উঠল, উঠে যেতে চাইল সায়ানের কোল থেকে। সায়ান উঠতে দিল না তাকে, বরং আরো শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, আমি আবার কারো ধার বাকি রাখতে পছন্দ করি না। কথাটা বলেই সায়ান দৃষ্টি ফেলল তিশার নরম ওষ্ঠের পানে। একটু একটু করে এগিয়ে গেল প্রেয়সীর ওষ্ঠের মধু সুধা পানের আকাঙ্ক্ষায়। আর একটু দূরত্ব ঘুচলেই দুজনের ওষ্ঠদ্বয় এক হবে। তিশা পরম আবেশে নিজের চক্ষুদ্বয় বন্ধ করে নিল। ঠিক তখনই ছাদের দরজা গলিয়ে ভিতরে প্রবেশ করল সামিরা। গলা বাড়িয়ে বলল, তোরা এখানে কি করছিস? আকস্মিক সামিরার কণ্ঠস্বরে হকচকিয়ে উঠল তিশা এবং সায়ান দুজনেই। মেয়েটা দ্রুত উঠে দাঁড়ালো সায়ানের কোল থেকে। আমতা আমতা করে জবাব দিল, চাচা দেখতে এসেছিলাম। সামিরা চোখ ছোট ছোট করে তাকালো তিশার পানে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করল, চাঁদ দেখতে বুঝি কারো কোলে উঠে বসতে হয়, নয়তো চাঁদ দেখা যায় না, তাই না? তিশা অপ্রস্তুত হলো বেশ। লজ্জায় মরি মরি অবস্থা মেয়েটার। তবুও কোনো রকমে বলল, আসছি আমি। কথাটা বলেই দৌড়ে ছাদ থেকে নেমে গেল তিশা। সামিরা ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের পানে। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, তুই এই সময়ে ছাদে কি করছিস? সায়ান বিরক্ত হলো বেশ। মেয়েটা সব বুঝেও কেমন প্রশ্ন করছে বারবার। তাছাড়া তার রোমান্টিক মুহূর্তেও সামিরা ব্যাগরা দিয়েছে আবার। আর একটু হলেই তিশার ওষ্ঠে চুমুটা খেয়ে নিতে পড়ত সায়ান। অথচ এই সামিরার জন্য পারল না। সায়ানও পা বাড়ালো ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে বলল, আমার ব্যক্তিগত চাঁদ দেখতে এসেছিলাম, দেখা শেষ, চলে যাচ্ছি এখন।
22 সময় কারো জন্য অপেক্ষা করে না, সে নিজের গতিতে নিজের ইচ্ছায় বয়ে চলে। সময়ের এই প্রবাহমান ধারায় এরই মাঝে কেটে গেছে কয়েকটা দিন। সায়ানের অফিসে ইদানিং চাপ বেড়েছে প্রচণ্ড। সকাল সকাল উঠে কোনো রকমে নাস্তা সেরেই অফিসে ছুট লাগালো বেচারা। আজ আর তিশা এবং সামিরাকে কলেজে পৌঁছে দেওয়া হলো না। তাড়াহুড়োতে মোবাইলটাও বাসায় ফেলে গেল। সারাদিন তিশা অনেকবার কল করেছে সায়ানকে, কিন্তু ধরেনি কেই। সকালে যখন সায়ানকে দেখেনি তখন মেয়েটা সামিরাকে জিজ্ঞেস করেছিল, সায়ান ভাই কোথায়? উনি আজ আমাদের পৌঁছে দিবেন না। জবাবে সামিরা বলেছিল, ভাইয়ার অফিসে কি যেন কাজ পড়ে গেছে, তাই সকাল সকাল অফিসে চলে গেছে। তাদের কলেজে পৌঁছে না দিয়ে অফিসে চলে গেছে, ভালো কথা। তাই বলে তার কলটাও রিসিভ করবে না, এ কেমন কথা? প্রথমে তিশার হৃদয়ে ক্রোধ হানা দিলেও পরক্ষণেই ভয় জন্মালো। ছেলেটার আবার বিপদ আপদ হয়নি তো কোনো? বিপদের তো হাত পা নেই, যখন তখন যা খুশি হতে পারে। তিশা অস্থির হলো। মোবাইল ঘেটে এবার সামিরাকে কল করলো, উদ্দেশ্য সায়ানের কথা জিজ্ঞেস করবে। কিন্তু এও তো কল ধরছে না। তিশার ভয় বাড়ল আরো। আর বেশি না ভেবে সে ছুট লাগালো সামিরাদের বাসার উদ্দেশ্যে। সেখানে গেলেই জানা যাবে সায়ানের কি হয়েছে। তিশা সামিরাদের ঘরের কলিং বেল টিপল। কিছুটা সময় অতিবাহিত হতেই দরজাটা খুলে গেল। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে সামিরা। তিশাকে দেখে হাসল মেয়েটা। দরজা থেকে একটু সরে গিয়ে বলল, আরে তিশু, আয়, ভিতরে আয়। তিশা সামিরার পাশ কাটিয়ে ঢুকল ভিতরে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে পুরো ঘরময় খুঁজল সায়ানকে, কিন্তু কোথাও তার দেখা নেই। তাহলে কোথায় গেল ছেলেটা? তিশা এদিক ওদিক নজর ঘুরাতে ঘুরাতেই হঠাৎ নতুন একজন পুরুষের দেখা পেল। বসার কক্ষের সোফার এক কোণে বসে টিভি দেখছে সে। তিশা ততটা পাত্তা দিল না সেদিকে। পা চালিয়ে আবারও একবার চারদিকে খুঁজতে শুরু করল সায়ানকে। হঠাৎ করেই সোফায় বসে থাকা ওই ছেলেটার কণ্ঠস্বর শোনা গেল। তিশার পানে তাকিয়ে ডাকল, এই মেয়ে, এই মেয়ে। তিশা আশেপাশে তাকালো। ভ্রু কুঁচকে ছেলেটাকে জিজ্ঞেস করল, জি, আমাকে বলছেন? ছেলেটা মাথা ঝাঁকালো। কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তুমি টিভির সামনে দাঁড়িয়ে আছো, আমি দেখতে পাচ্ছি না কিছুই। তিশা তৎক্ষণাৎ সরে দাঁড়ালো। বোকা বোকা হেসে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। তিশা আর নতুন ছেলেটার কথোপকথনের মধ্যেই সেখানে এসে হাজির হলো সামিরা। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, ওহ, তোদের দুজনের তো পরিচয়ই করানো হলো না। কথাটা বলে সামিরা তাকালো নতুন ছেলেটার পানে। পরিচয় দিয়ে বলল, এই হলো আমার ফুফাতো ভাই আকাশ। ঢাকায় একটা কাজে এসেছে, কিছুদিন আমাদের এখানেই থাকবে। কথাগুলো বলে আবার ঘাড় ঘুরিয়ে সামিরা তাকালো তিশার পানে। স্বাভাবিক কণ্ঠে বলল, আর এই হলো আমার বান্ধবী তিশা। আমাদের নিচের ফ্ল্যাটেই এদের বসবাস। আকাশ নামক ছেলেটা ওষ্ঠ প্রসারিত করে হাসল। তিশার পানে তাকিয়ে বলল, হাই। তিশাও সৌজন্যসুলভ হাসল একটু। হাতটা কিঞ্চিত উপরে তুলে বলল, হাই। আকাশ আর তিশার পরিচয় পর্ব শেষ হতেই সামিরা বলল, এই ভাইয়া, লুডু খেলবি? আকাশ তৎক্ষণাৎ লাফিয়ে উঠল। উৎফুল্লতার সাথে বলল, অবশ্যই। তিশা আশেপাশে আরেকবার নজর ঘুরাল। যার জন্য এ বাসায় আসা সেই যখন নেই, তার আর এখানে থেকে লাভ কি? আর খারাপ কিছু হয়েছে বলেও তো মনে হচ্ছে না। সায়ানের সাথে খারাপ কিছু হলে নিশ্চয়ই তার বাড়ির লোক এতটা উৎফুল্ল হতে পারত না। তিশা তাকালো সামিরার পানে। ভদ্রতার সাথে বলল, তাহলে তোরা লুডু খেল, আমি বাসায় যাই। আকাশ সাথে সাথে প্রতিবাদ করল তিশার কথার। কপাল কুঁচকে বলল, আপনি চলে গেলে আমরা দুজন লুডু কি খেলব? তার থেকে বরং আপনিও থাকুন, একসাথে লুডু খেলি তিনজন। সামিরাও যোগ দিল আকাশের সাথে। তিশার এক হাত ধরে বলল,
চল না লুডু খেলি আমরা। না করিস না দয়া করে। তিশা তবুও থাকতে চাইল না, কিন্তু সামিরা আর আকাশ জোর করে বসিয়ে দিল তাকে। ব্যাস তিনজন মিলে শুরু করলো লুডু খেলা। তিশা, সামিরা আর আকাশ লুডু খেলছে আর হাসাহাসি করছে একে অপরের সাথে। এর মধ্যেই সায়ন ঘরে ঢুকল। ঘরে কারো উপস্থিতি অনুভব করে সেদিকে ফিরে তাকালো সবাই। সায়ানকে দেখে যেন প্রাণে প্রাণ ফিরে পেল তিশা। যাক, কিছু হয়নি, ছেলেটার একদম সুস্থ সবল আছে। তিশার সায়নের পানে তাকিয়ে থাকার মধ্যেই তার চুল টান দিল আকাশ। তিশা নাক মুখ কুঁচকে ফেলল সাথে সাথে। আকাশের পানে তাকাতেই সে বলল, কি হলো? এখন তোমার চাল খেলছো না কেন? সায়ানের মেজাজ বিগড়ালো মুহূর্তেই। এমনি সারাদিন অফিসের কাজের চাপে মন মেজাজ বিক্ষিপ্ত হয়েছিল, তার মধ্যে আবার ঘরে ফিরেই তিশাকে আবিষ্কার করল অন্য ছেলের সাথে হাসাহাসি করছে। সায়ান আগে থেকেই তিশাকে অন্য কারো সাথে সহ্য করতে পারে না। প্রেয়সীকে নিয়ে তার হিংসাত্মক মনোভাব বরাবরই একটু বেশি। রাগ তো ঘরে ঢুকেই উঠেছিল সায়ানের, তার মধ্যে আবার একটু আগে আকাশ তিশার চুল ধরে টান দিয়েছে, তার প্রেয়সীর চুল ছুঁয়েছে। মেজাজের পারদ আসমানে পৌঁছালো, ছেলেটার চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দুটো লাল হয়ে উঠল মুহূর্তেই। তিশা সায়ানের মুখ পানে তাকিয়েই বুঝল পুরো ঘটনা। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। পরপর কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিরীহ চোখে তাকালো সায়ানের পানে। ছেলেটা গ্রাহ্য করল না তিশার দৃষ্টি। তীব্র ক্রোধ নিয়ে হনহনিয়ে হেঁটে গেল নিজ কক্ষে। ঠাস করে আটকে দিল কক্ষের দরজাটা। চমকে উঠল সবাই। আকাশ অবাক কণ্ঠেই প্রশ্ন করল, সায়ানের আবার কি হলো? এভাবে খেপেছে কেন? আকাশ অবাক কণ্ঠেই প্রশ্ন করল, সায়ানের আবার কি হলো? এভাবে খেপেছে কেন? পরপর তিশার হাতে থাকা মোবাইলটা থেকে টুং করে একটা মেসেজের ধ্বনি ভেসে এলো। তিশা মোবাইলটা উঠিয়ে চোখের সামনে ধরল। স্ক্রিনে ভেসে উঠল সায়ানের নামটা। তিশা আঙ্গুল দ্বারা ক্লিক করল সে মেসেজের উপরে। দেখতে পেল সায়ান লিখেছে, এই মুহূর্তে ওখান থেকে উঠে সোজা নিজের ঘরে চলে যাবে, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তিশা ঢোক গিলল, দ্রুততার সাথে দাঁড়িয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি এখন আসছি। আকাশ বাধা দিল তিশাকে। কপালে ভাঁজ ফেলে বলল, আমাদের লুডু খেলা এখনো তো শেষ হয়নি। মাঝপথে এভাবে খেলা ছেড়ে যাওয়া অনুচিত। তিশা শুনল না আকাশের কোনো কথা। সায়ানের বারণ করা সত্ত্বেও এখানে দাঁড়িয়ে থাকার সাহস তার নেই। পরে দেখা যাবে ছেলেটার আদেশ অমান্য করার অপরাধে তার ঠ্যাংটাই ভেঙে দিল। তারপর কোথাও যাওয়া তো দূরে থাক, তার হাঁটা চলাই বন্ধ। তিশা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। যেতে যেতে বলল, কাজ আছে একটু আমার, পরে না হয় আবার খেলব। এখন আসছি আমি। 23 রাত বেড়েছে। চারদিকটা কালো আধারে ঢাকা পড়েছে ইতমধ্যে। ঘড়ির কাঁটায় টিক টিক করে জানান দিচ্ছে রাত 9টা বেজে 10 মিনিট। প্রতিদিন রাত 9টার মধ্যেই তিশা ছাদে গেলেও আজ আর যায়নি। তখন বাড়ি ফিরেই সায়ান যে পরিমাণ ক্ষেপে গেল, এখন আবার ছাদে গেলে দেখা যাবে রাগ সামলাতে না পেরে তিশাকে ছাদ থেকে সোজা নিচে ফেলে দিয়েছে, নয়তো কাঁচা চিবিয়ে খাওয়া শুরু করেছে। তিশা তাই আর ভয় আজ ছাদে আসেনি, ঘাপটি মেরে বসে রয়েছে নিজ কক্ষে। সায়ান ছাদে এসে আরো কিছুক্ষণ অপেক্ষা করল তিশার। এমনি সারাদিন কাজের চাপে তিশার সাথে দেখা হয়নি, কথা হয়নি। তখন বাড়ি ফিরে যা একটু দেখা হলো, তাও অন্য পুরুষের সাথে। আর এখন মেয়েটা ছাদে আসছে না। মেজাজ বিগড়ালো সায়ানের। পকেট হাতড়ে মোবাইলটা বের করে কল লাগালো তিশার নাম্বারে। তিশা পড়ার টেবিলে বসেছিল। পড়ায় তার মন নেই, তবুও লোক দেখানো বসে থাকা আর কি। এর মধ্যে হঠাৎ করেই কর্ণে মোবাইলে শব্দ পৌঁছালো। তিশা না দেখেই বুঝল তাকে কে কল করেছে। একবার ভাবল কলটা ধরবে না, কিন্তু পরক্ষণেই হৃদয়ে ভয়ে হানা দিল। এমনি লোকটা তার উপর রেগে আছে।
তার উপর সে সঠিক সময়ে ছাদে যায়নি, এখন যদি আবার কলও না ধরে তবে নির্ঘাত বাসায় এসে খুনও করে ফেলবে। তিশা ফাঁকা ঢোক গিলল। মোবাইলটা হাতে তুলে কলটা রিসিভ করে কানে ধরল। আমতা আমতা করে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সায়ান সালামের উত্তর দিল। পরক্ষণেই ক্রোধে হিসহিসিয়ে উঠল সে। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, এখনো ছাদে আসনি কেন? এলোমেলো দৃষ্টি ফেলল তিশা। মেকি হেসে বলল, শুনলাম আপনার অফিসে ভীষণ কাজের চাপ। সারাদিনও তো অফিসেই ছিলেন, নিশ্চয়ই এখন ক্লান্ত অনেক। আপনি বরং বিশ্রাম নিন, আজ আর ছাদে আসতে হবে না। সায়ানের চোখ মুখ শক্ত হয়ে উঠল। শাসিয়ে বলল, তা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। 5 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই কল কাটল সায়ান। তিশা ভীত হল। কিঞ্চিত সময় নিয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মোবাইলের পানে, অতঃপর গুটি গুটি পায়ে হাঁটা শুরু করল ছাদের পানে। 24। কিছুটা সময় অতিবাহিত হতেই ছাদে পৌঁছাল তিশা। ভয়ে ভয়ে সে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সায়ান তেড়ে এলো। হ্যাচকা টানে মেয়েটাকে নিয়ে নিল নিজের বুকের উপর। কোমর চেপে জিজ্ঞেস করল, ওখানে তখন কি চলছিল? তিশার বুকের ভিতরে থাকা ছোট্ট কলিজাটা যেন লাফিয়ে উঠল তোরাক করে। তুতলিয়ে বলল, কখন? কোথায়? সায়ান দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, যখন বাড়ি ফিরলাম তখন আকাশের সাথে কি করছিলে তুমি? এলোমেলো দৃষ্টি ফেলল তিশা। আমতা আমতা করে জবাব দিল, লুডু খেলছিলাম। সায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল। গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, অন্য পুরুষের সাথে তোমার লুডু খেলা কিসের? আমি তো খেলতে চাইনি, স্বামীরাই জোর করে বসিয়ে দিয়েছিল। সায়ান নিজের মুখটা এগিয়ে নিল তিশার মুখের কাছাকাছি। হিসহিসিয়ে বলল, তুমি কি বাচ্চা মেয়ে যে তোমাকে জোর করলেই তুমি বসে যাবে? তিশার আঁখি ভরে উঠল। ভয় কেঁদে দিল মেয়েটা। নাক টেনে টেনে বলল, আমি কি করতাম? সারাদিন আপনার কোনো খোঁজ খবর ছিল না। কতগুলো কল দিয়েছি সে খেয়াল আছে আপনার? কতটা চিন্তায় ছিলাম আমি। ভীষণ অস্থির অস্থির লাগছিল। শেষে আপনার খোঁজ খবর না পেয়ে ছুটে গিয়েছিলাম আপনাদের বাসায়, কিন্তু আপনি সেখানেও ছিলেন না। তখন আকাশ ভাই আর স্বামীরা ধরল লুডু খেলার জন্য। আমিও ভাবলাম এই লুডু খেলার অজুহাতে অপেক্ষা করি আপনার জন্য, তাই বসে গিয়েছিলাম লুডু খেলতে। সায়ান আগের তুলনায় একটু নরম হল। হাত আলগা করে কোমলভাবে ধরল তিশার কোমর। নরম কণ্ঠে বলল, দুঃখিত, সকালে তাড়াহুড়ো করে মোবাইলটা বাসায় ফেলেই অফিসে চলে গিয়েছিলাম, তাই তোমার কল করিনি। তিশা সময় নিল একটু। নিজেকে সামলে বলল, আর অন্য ছেলে করছেন কেন বারবার? উনি তো আপনারই ভাই, তাই না? সায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশার পানে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আমি খুব স্বার্থপর তিশু। আমি আমার ভালোবাসার মানুষের পাশে কাউকে সহ্য করতে পারি না, নিজের ভাইকেও না। আর সেখানে আকাশ তো আমার আপন ভাই নয়, ফুফাতো ভাই। তিশা ছলছল নয়নে তাকালো সায়ানের পানে। আবেগী কণ্ঠে প্রশ্ন করল, খুব বেশি ভালোবাসেন আমাকে? সায়ান হাসল। তিশার কপালে ওষ্ঠ ছুঁয়ে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি। তিশা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সায়ানের পানে। অতঃপর হুট করেই 2 হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল ছেলেটাকে। মোহিত কণ্ঠে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। এভাবে দুজন কতক্ষণ একে অপরের সাথে মিশে ছিল জানা নেই। তবে দুজনের এই আবেগঘন মুহূর্তের মধ্যেই হঠাৎ সায়ান মুখ খুলল। তিশাকে প্রশ্ন করল, তোমার হাইট কত? তিশা সায়ানকে ছেড়ে দাঁড়াল। ভ্রু কুঁচকে বলল, হঠাৎ এই প্রশ্ন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দেও। তিশা ভ্রু যুগল কুঁচকে রেখেই জবাব দিল, 5'2"। সায়ান কপাল টানটান করল। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল,
আর আমার উচ্চতা কত বলতো? তিশা চোখ বুলিয়ে সায়ানের পা থেকে মাথা অবধি চোখ বুলালো। ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, মনে হয় 6 ফুট হবে। সায়ান ভ্রু বাঁকালো। সরু দৃষ্টিতে তিশার পানে তাকিয়ে বলল, 6 ফুট নয়, 5-11 হবে। আর তোমার ওজন কত? তিশা আমতা আমতা করল একটু। ইতস্তত করে বলল, 45 কেজি। সায়ান ওষ্ঠ বাঁকালো, অতঃপর বলল, আর আমার ওজন কত জানো? তিশা এবার একটু বিরক্ত হল। কতক্ষণ ধরে লোকটা কি সব উদ্ভট প্রশ্ন করে যাচ্ছে তাকে। তিশা বিরক্তি ভরা কণ্ঠেই বলল, আপনার ওজন আমি কিভাবে জানব? সায়ান ফিচেল হাসল। তিশার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার ওজন 65 কেজি। থামল সায়ান। পরপর শক্ত কণ্ঠে আবার বলল, পরবর্তীতে আর যদি কখনো দেখি কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলেছ, হোক সে আমার ভাই, তবে তোমাকে মাথায় তুলে একটা আছাড় মারে একদম ফাটিয়ে দেব বলে দিলাম। তিশা ভরকে গেল। এ কেমন হুমকি? ছেলেদের সাথে কথা বললে আরো কত শাস্তিই তো দিতে পারে, তাতে মাথায় তুলে আছাড় কেন মারতে হবে? তিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। সায়ান ততটা পাত্তা দিল না সে দৃষ্টিকে। মেয়েটাকে টেনে নিয়ে বসালো ছাদের বেঞ্চের উপরে। কিছু না বলেই মেয়েটার কোলে মাথা রেখে শুয়ে পড়ল হঠাৎ। অতঃপর তিশার এক হাত টেনে নিজের মাথার উপরে এনে দিল। চোখ বন্ধ করে বলল, সারাদিন অফিসে একটানা কাজ করতে করতে মাথাটা ভীষণ ধরেছে তিশু, একটু টিপে দাও তো। তিশা গাল ফুলালো, ভেঙিয়ে বলল, সারাদিন তার কোনো পাত্তাও নেই, এখন এসেছে তিশু, একটু মাথাটা টিপে দাও তো। সায়ান চোখ মেলে তাকালো। হাত বাড়িয়ে টেনে দিল তিশার ফুলানো গাল। হেসে বলল, গাল ফুলালে তোমাকে ভীষণ সুন্দর লাগে তিশু। তিশা ছোট ছোট চোখ করে তাকালো সায়ানের পানে। চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করল, তার মানে আপনি কি বলতে চাইছেন আমি এমনিতে সুন্দর না? সায়ান বিস্তর হাসল এবার। আবারও তিশার গাল টেনে দিয়ে বলল, আমার বউটা সর্বদা সর্বরূপে সুন্দর। তিশা মুখ ফুলালো, থমথমে কণ্ঠে বলল, হয়েছে, আর বাম দিতে হবে না। 25। সময় গড়ালো। মাঝখানে কেটে গেল প্রায় একটা দিন। বিকালের সময় এখন। আকাশের সূর্যটা তার তেজ কমিয়ে একদিকে ঢলে পড়তে শুরু করেছে একটু একটু করে। তিশাদের জামা কাপড় ছাদে শুকাতে দেওয়া। রোজই গোসলের পর প্রায় সকল ভাড়াটিয়ারাই তাদের ভেজা পোশাক ছাদে শুকাতে দেয়, বিকাল হলেই আবার নিয়ে আসে। তিশা এক সিঁড়ি ফেলে অন্য সিঁড়িতে লাফিয়ে লাফিয়ে উঠছিল ছাদে উঠবে বলে। সায়ানদের ঘরের সম্মুখ থেকে যাওয়ার সময় হঠাৎ কেউ পিছু ডাকল মেয়েটার। তিশা থমকে দাঁড়াল। পিছন ঘুরে দেখল আকাশ হাস্যোজ্জ্বল মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে পিছু ফিরতে দেখেই আকাশ বলল, ছাদে যাচ্ছ তিশা? তিশার মনে পড়ল গতকাল সায়ানের বলা কথাগুলো। আকাশের সাথে কথা বললে আবার নিশ্চয়ই রেগে যাবে লোকটা। কিন্তু কেউ নিজে থেকে এভাবে কথা বলতে আসলেও বা তাকে এড়িয়ে যায় কিভাবে? তিশা সৌজন্য সূচক একটু হাসল। ছোট করে জবাব দিল, হুম। আকাশ সম্মুখের দিকে পা বাড়ালো। ছাদের পানে পা চালাতে চালাতে বলল, চলো আমিও যাব। ঘরের মধ্যে বসে থাকতে থাকতে বোর লাগছে ভীষণ। তিশা ঢোক গিলল। এখন এই লোকের পিছু ছাড়াবে সে কিভাবে? আর সে তো খারাপ কিছুই বলেনি যে মুখের উপর কিছু বলবে। তিশা আশেপাশে তাকালো। সায়ানের তো এই সময়ে বাড়ি থাকার কথা নয়, তাছাড়া যতদূর শুনেছে ইদানিং ছেলেটার অফিসে কাজের চাপ খুব বেশি। আকাশের সাথে একটু আধটু কথা বললেও সায়ান দেখবে না নিশ্চয়ই। মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করল তিশা। অতঃপর আকাশের পিছু পিছুই উঠে গেল ছাদে। কিন্তু তিশার ভাগ্য বোধহয় তার সহায় হল না। ছাদের দরজাটা খুলতেই তার চোখের সম্মুখে ভেসে উঠল সায়ানের মুখশ্রী। বেশ শক্ত চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সে। আঁতকে উঠল তিশা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
এই লোক এখানে কি করছে, তাও এই সময়? এর না অফিসে কাজ আছে? কাজ রেখে এর ছাদে কি? তিশার চিন্তা ভাবনার মধ্যেই আকাশ পা রাখল ছাদের ভিতরে। সায়ানের পানে তাকিয়ে বলল, সায়ানও তো দেখছি ছাদে। ভালোই হলো, 3 জন মিলে আড্ডা দেওয়া যাবে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, দাঁতে দাঁত চেপে বলল, 26। প্রতিদিন রাত 9টার দিকে তিশার ছাদে যাওয়ার সময় নির্ধারণ করা হলেও আজ সায়ান তাকে সন্ধ্যা 7টার দিকেই ডেকেছে। তিশা আর পারল না এই ছেলেকে নিয়ে। মাঝে মাঝে তার ভীষণ আফসোস হয় কেন সে বাড়িওয়ালার ছেলের সাথে প্রেম করতে গেল। সারাদিন শুধু ছাদ আর ঘর এই করতে করতেই চলে যায়। গত কয়েকদিন ধরে ঘর থেকে ছাদে দৌড়াতে দৌড়াতে কয়েক কেজি ওজন কমে গিয়েছে তিশার। মনের মধ্যে বিভিন্ন চিন্তা চেতনা ধারণ করেই ছাদের দরজার সম্মুখে দাঁড়ানো তিশা। হঠাৎ তার স্মরণে এলো বিকালে সায়ান তাকে আকাশের সাথে দেখেছিল। তখনই বেচারার চোখ মুখ থেকে আগুন ঝরছিল। এতক্ষণ তিশা তেমন ভয় না পেলেও এবার বেশ ভয় ভয় লাগছে। সায়ান নিশ্চয়ই বিকালের ঘটনার জন্যই তাকে ডেকেছে। বারবার তাকে বারণ করেছিল তাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে, তারপরও সে বলেছে। কে জানে কি করবে এখন, ছাদ থেকে না নিচে ছুঁড়ে ফেলে দেয় কে জানে। ঢোক গিলল তিশা। হাত বাড়িয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই কেউ একজন ঝড়ের গতিতে টেনে নিয়ে দেয়ালে চেপে ধরল তাকে। হিসহিসিয়ে বলল, তোমাকে আমি আকাশের থেকে দূরে থাকতে বলেছিলাম না? তারপর কেন ওর সাথে কথা বলেছ? আবার আড্ডা দিতে একসাথে ছাদেও এসেছ? তিশা ভায়ার্ত দৃষ্টিতে তাকালো সম্মুখে। সায়ানের রক্তচক্ষু নিয়ে তার পানেই। গলা শুকিয়ে এলো তিশার। আমতা আমতা করে কিছু বলবে তার আগেই সায়ান আবার মুখ খুলল। ধমকে বলল, উত্তর দিচ্ছ না কেন? তোমার সাহস হলো কি করে অন্য ছেলের সাথে আড্ডা দিতে ছাদে আসার? তিশা ভীত হলো আরো। সায়ানকে যে করেই হোক ঠান্ডা করতে হবে এই মুহূর্তে, নয়তো আজ তার বাঁচা হবে না। আর তাছাড়া এই রাগের মধ্যে ছেলেটাকে যতই বুঝানো হোক না কেন ছেলেটা বুঝবেই না কিছুই। তিশা কিঞ্চিত সময় নিয়ে ভাবল। এরপর হঠাৎ করেই নিজের পা দুটো একটু উঁচু করে চুমু খেল সায়ানের গালে। সায়ান জমে গেল, বিস্মিত হল। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় লাগলো একটু। সাথে সাথেই গলে গেল ছেলেটা। চক্ষুদয় শীতল হলো ধীরে ধীরে। ছেলেটার ভিতরের সকল ক্রোধকে বিদায় জানিয়ে স্থান করে নিল একরাশ সুখকর অনুভূতি। সায়ান নিজের হাত বাড়িয়ে তিশার কোমরে হাত রাখল, টেনে নিল নিজের নিকট। একটু ঝুঁকে তিশার ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। পরম আবেশে চোখ বন্ধ করে নিল তিশা। সায়ান আরো কিছুটা উন্মাদ হল। নিজ ওষ্ঠ দ্বারা শুষে নিতে শুরু করল তিশার ওষ্ঠের মধু সুধা। ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। ঠিক এই সময়ই কারো পায়ের আওয়াজ কর্ণে পৌঁছালো তিশা এবং সায়ানের। হয়তো ছাদের পানে আসছে কেউ। তিশা দূরে সরে যেতে চাইল দ্রুত, কিন্তু সায়ান যেতে দিল না। এক হাতে তিশাকে শক্ত হাতে চেপে ধরল নিজের সাথে এবং অন্য হাতে বন্ধ করে দিল দরজাটা। ছাদের দরজায় টোকা পড়ল কেউ, দরজা ধাক্কালো জোরালোভাবে, তবুও দরজা খুলল না সায়ান, আর না খুলতে দিল তিশাকে। নিজের ভাবে নিজের মতো করে সে প্রেয়সীকে চুম্বনে ব্যস্ত। কিছুটা সময় অতিবাহিত হল। ছাদের মেঝেতে বসে আছে তিশা আর তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছে সায়ান। দুজনের মধ্যেই নীরবতা বিরাজমান। বেশ কিছুটা সময় নিয়ে মুখ খুলল সায়ান। মৃদু কণ্ঠে ডাকল, তিশু। তিশা অস্ফুট স্বরে জবাব দিল, হুম। সায়ান উঠে বসল। তিশার এক হাত টেনে নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, চলো না বিয়ে করে ফেলি এবার। তিশা লজ্জা পেল খানিকটা। লাজুক কণ্ঠে বলল, আমার বাসায় প্রস্তাব পাঠান তাহলে। সায়ান হাসল। তিশার হাতটা উঁচিয়ে তার উল্টো পিঠ চুমু খেল একটা, অতঃপর বলল, বর্তমানে অফিসে কাজের চাপ ভীষণ।
চাপটা একটু কমুক, তারপরই তোমাকে নিজের করে নেব। তিশা লাজে রাঙা হলো। এতদিন পর তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সায়ানকে সে নিজের করে পাবে। আর সম্পর্ক ভাঙার বা হারিয়ে ফেলার কোনো ভয় থাকবে না। সায়ান তাকালো তিশার লাজে রাখা মুখ খানার পানে। আলতোভাবে মেয়েটার গালে চুমু খেয়ে বলল, লজ্জা পেলে তোমাকে একদম স্ট্রবেরির মতো লাগে। ইচ্ছে করে কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। তিশার কান গরম হলো, লজ্জা বাড়ল আরো। ঈশ্বর, ছেলেটা কি অসভ্য মার্কা কথা বলছে, দিন দিন কেমন নির্লজ্জ হয়ে উঠছে। 27। ভোরের আলো ফুটেছে। আকাশের এক কোণে স্নিগ্ধ এক সূর্য উকি দিয়েছে বেশ কিছুটা সময় পূর্বে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে কেবল সকাল 6টা। সায়ান ঘুমাচ্ছিল বিছানায় পড়ে পড়ে। স্বামীরা এসে দাঁড়ালো ফাইজের কক্ষের দরজার সম্মুখে। ধাক্কা দিয়ে ডাকল, ভাইয়া, এই ভাইয়া, ওঠ তাড়াতাড়ি। ঘুমের মধ্যেই বিরক্ত হলো সায়ান। একটু শান্তিতে ঘুমাবে তাও পারল না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল ছেলেটা। গলা উঁচিয়ে বলল, তো ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না, যা সর এখান থেকে। স্বামীরা মুখ বাঁকালো। হুট করেই বলল, আমাদের নিচের ফ্ল্যাটের তিশা আছে না, ওর তো আজ বিয়ে, তাই ওর মা তোকে ডাকছে একটু। সায়ান চমকালো। লাফিয়ে উঠে বসল বিছানায়। কি বলল স্বামীরা? তিশার বিয়ে? কার সাথে, কোথায়? সে কি ঘুমের ঘরে ভুল শুনল নাকি? সায়ান নিজের কর্ণকে বিশ্বাস করতে পারল না। একটু নিশ্চিত হতে আবার জিজ্ঞেস করল, কি, কার বিয়ে? স্বামীরা গলা উচালো। ভেঙচি কেটে বলল, তিশার, আমার বান্ধবী, যে মেয়েটা প্রতিদিন আমার সাথে কলেজে যায়, সেই মেয়েটার। সায়ান দ্রুত বিছানা ছেড়ে নামল। তাড়াহুড়ো করে খুলল দরজাটা। অতঃপর বাসি মুখে বাসায় পরা 3/4 প্যান্ট এবং টি শার্ট জড়িয়ে রেখেই ছুট লাগালো ঘরের বাইরে। স্বামীরা পিছু ডাকল তার। কপালে ভাঁজ ফেলে শুধালো, এভাবে কোথায় যাচ্ছিস ভাইয়া? সায়ান কোনো উত্তর দিল না। ওইভাবেই হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে দাঁড়ালো তিশাদের ফ্ল্যাটের সম্মুখে। হাত উঁচিয়ে অধৈর্য হয়ে চাপল কলিং বেল। কিছুক্ষণ যেতেই দরজাটা খুলে গেল। দরজার সম্মুখে দৃশ্যমান হলো তিশার মা। তিশার বিয়ে শুনে যেন হিতাহিত জ্ঞান হারালো সায়ান। সম্মুখে কে আছে তাকে খেয়াল না করেই তাড়াহুড়ো করে বাসার ভিতরে ঢুকল সে। অস্থির কণ্ঠে ডাকল, তিশু, তিশু। বিছানায় ঘুমাচ্ছিল তিশা। হঠাৎ সায়ানের কণ্ঠকর্ণে কড়া নাড়তেই ধরফরিয়ে উঠে বসল সে। সায়ান তার বাসায় এসেছে কেন? আর এভাবেই বা ডাকছে কেন? বিছানার পাশে ফেলে রাখা ওড়নাটা তুলে দ্রুত গায়ে জড়ালো। এলোমেলো পায়ে বেরিয়ে এলো বাইরে। এতক্ষণে সায়ানের হাক ডাকে রাজীব সাহেবও বেরিয়ে এসেছেন। তিনি ভ্রু কুঁচকে সায়ানকে কিছু শুধাবেন, এর মধ্যেই হঠাৎ করে সায়ান সকলের সম্মুখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তিশাকে। অস্থির হয়ে বলল, তুমি আমার, শুধুমাত্র আমার। আমি ব্যতীত তুমি আর অন্য কারো হতে পারো না। আকস্মিক ঘটনায় চমকালেন রাজীব সাহেব এবং ঝুমা বেগম দুজনেই। গোল গোল চোখে তাকালেন নিজের মেয়ে এবং সায়ানের পানে। তিশা আঁতকে উঠল। এই লোক কি স্থান, কাল, পাত্র সব জ্ঞান হারিয়েছে? এভাবে তার বাবা মায়ের সামনে জড়িয়ে ধরল তাকে। ঢোক গিলল তিশা। দুই হাতে নিজের থেকে ঠেলে সরিয়ে দিতে চাইল সায়ানকে। আমতা আমতা করে বলল, কি হচ্ছেটা কি? হারুন, তাড়াতাড়ি আব্বু আম্মু দেখছে। সায়ান ছেড়ে দিল তিশাকে। অপ্রস্তুত ভঙ্গিতে তাকালো রাজীব সাহেব এবং ঝুমা বেগমের পানে। এই দুইজনকে সে তো খেয়ালই করেনি। তবে এবার তাদের দেখে লজ্জায় পড়ল বেশ। না, এই লজ্জা রাখলে এখন হবে না। তিশার অন্যত্র বিয়ের আগে তাকে করতে হবে কিছু। নিশ্চয়ই তিশার বাবা মা জোর করে মেয়েটার বিয়ে ঠিক করেছে। নয়তো তিশা তো তাকে ভালোবাসে, সেখানে অন্যত্র বিয়েতে রাজি হওয়ার কথা নয়। সায়ানের একটু আগের লজ্জাভাব সরে গেল। সেখানে মনের ভিতরে রাজীব সাহেব এবং ঝুমা বেগমের হৃদয়ে এক রাশ ক্রোধ জন্মালো।
কত বড় সাহস এদের! তার অগোচরে তারই প্রেয়সীকে জোর করে বিয়ে দিতে চাইছে এরা। সায়ান হাত বাড়িয়ে তিশার হাত চেপে ধরল, টেনে বলল, চলো আমার সাথে। তিশা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কোথায়? সায়ান আশেপাশের সবার পানে তাকালো একবার, অতঃপর নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আমরা বিয়ে করব আজ এক্ষুনি। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। তিশা অবাক হল, অবাক সুরেই বলল, এখানে আমাকে হারানোর কথা আসছে কোথা থেকে? আমি কি কোথাও চলে যাচ্ছি নাকি? সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, থমথমে কণ্ঠে বলল, কেন, তোমার নাকি আজকে বিয়ে? তিশা যেন আকাশ থেকে পড়ল, পরক্ষণেই ভ্রু কুঁচকে বলল, এসব আজগুবি খবর পান কোথা থেকে? আপনাকে কে বলেছে আজ আমার বিয়ে? সায়ান কিছুটা অবাক হল, কপালে ভাঁজ ফেলে বলল, কেন, একটু আগেই তো স্বামীরা বলল আজ তোমার বিয়ে। কথাটা বলেই বিস্মিত ভঙ্গিতে তিশার মুখ পানে তাকালো সায়ান, চোখ বড় বড় করে বলল, ও আমাকে মিথ্যা বলেছে। তিশা চোখ মুখ কুঁচকে তাকালো সায়ানের পানে, দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ। সায়ান এবার অপ্রস্তুত হল অত্যন্ত, চোরা দৃষ্টিতে তাকালো রাজীব সাহেব এবং ঝুমা বেগমের পানে। দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে, যেন এক্ষুনি কাঁচা খেয়ে ফেলবে। অবশ্য কারো ঘরে ঢুকে তার সামনেই তার মেয়েকে জড়িয়ে ধরলে নিশ্চয়ই কেউ বাহবা দিবে না, উল্টো কেলানি দিয়ে জেলে পাঠাবে। সায়ান জোরপূর্বক হাসল, আমতা আমতা করে বলল, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আসছি আমি। কথাটা বলেই আর দাঁড়ালো না সায়ান, হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল তিশাদের ঘর থেকে। নিজেদের ঘরের পানে যেতেই সায়ান দেখল সামিরাকে। মেয়েটা দরজার সম্মুখেই দাঁড়িয়ে আছে। লম্বা লম্বা পা ফেলে সেদিকে এগিয়ে গেল সায়ান। হুট করেই চুল ধরে টান লাগালো সামিরার। ক্রুদ্ধ হয়ে বলল, তুই মিথ্যা বললি কেন পেতনি? সামিরা আমতা আমতা শুরু করল, তুতলিয়ে জবাব দিল, কি মিথ্যা বলেছি আমি? সায়ান আরো জোরে চুল টেনে ধরল সামিরার, দাঁতে দাঁত চেপে বলল, আজ নাকি তিশার বিয়ে। সামিরা নিজের চুল ছাড়ানোর চেষ্টা করল রায়ানের হাত থেকে। মেকি হেসে বলল, ওটা তো তোকে ঘুম থেকে তোলার জন্য বলেছিলাম, কিন্তু তুই যে তা সিরিয়াস ভাবে নিয়ে নিবি কে বুঝেছে? সায়ান ক্রুদ্ধ হলো আরো, কটমট করে বলল, তাই বলে তুই এত বড় একটা মিথ্যা বলবি আমাকে? সামিরা বেশ টানাটানি করে নিজের চুল ছাড়িয়ে নিল সায়ানের হাত থেকে। পাগলের ন্যায় রূপ ধারণ করা চুলগুলোকে পিছনে ঠেলে জোরে জোরে নিঃশ্বাস নিল কয়েকটা। অতঃপর ঝাঝালো কণ্ঠে বলল, আজ না হয় মিথ্যা বলেছি, কিন্তু সব সময় এ কথা মিথ্যা হবে তেমন নয়। এভাবে নিজের ভালোবাসার মানুষকে দিনের পর দিন ফেলে রাখলে এক সময় না এক সময় তার পানে অন্য কেউ হাত বাড়াবেই। তিশার তো বয়স কম হয়নি, বিয়ের বয়স হয়েছে। 2 দিন পর ওর বাবা মা ভালো প্রস্তাব পেলে বিয়ের জন্য চাপ অবশ্যই ওকে চাপ দিবে। ভালো ছেলে পেলে ওর বাপ মা তোকে পাত্তা দিবে না, মাথায় রাখিস। তখন তোর সামনে থেকে অন্য কেউ তিশাকে বিয়ে করে নিয়ে চলে যাবে আর তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি। চলবে?